আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় পুরোটা আমরা শেষ করে ফেলবো। আর এই অধ্যায়টায় যা যা বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তোমরা যদি এই ভিডিওটা 2 থেকে 3 বার পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো, তাহলে আর কি তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা আমার মনে হয় আর কি দিতে পারবে। তোমরা সৃজনশীল হোক অথবা বহু নির্বাচনী অথবা সংক্ষিপ্ত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। যদি তোমাদের মনে নাও থাকে তাহলে তোমরা বানিয়ে বানিয়ে দিতে পারবে। আর লাস্টের দিকে আমরা এই অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে তো প্রশ্নগুলোর উত্তরও তোমাদেরকে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে। সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো যে জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে জীবদেহ মাত্র কি দ্বারা, জীবদেহ কি দিয়ে গঠিত? জীবদেহ কোষ দ্বারা গঠিত, অথবা কি দ্বারা গঠিত? জীবদেহ কোষ দ্বারা জীবদেহ গঠিত। তারপর বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন। একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি একরকম নয়, বরং ভিন্ন। এখানে একটি জীবদেহের সব কোষের গঠন কি একরকম নাকি ভিন্ন, এইরকম প্রশ্ন আসতে পারে। এটা অতটা কমন নয়। তারপর আমরা এ পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণুর একসাথে এক কোষে পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণুর পরিলক্ষিত হয় সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আওতা এনে উপস্থাপন করা হয়েছে। তারপর এখানে যে দেখতে পেয়ে যাবে তোমরা 1 থেকে 2-এ যাব। উদ্ভিদ ও প্রাণীকোষের সাধারণ গঠন। তো উদ্ভিদ আর প্রাণীকোষের যে সাধারণ গঠন, উদ্ভিদ তো সাধারণত গাছপালাকে বলা হয় উদ্ভিদ, এই গাছপালা। তারপর প্রাণীকোষ বলতে বোঝায় সাধারণত প্রাণীদের দেহে যে কোষ থাকে প্রাণীকোষ। আর উদ্ভিদ মানে গাছপালার দেহে যে কোষ থাকে তাকে উদ্ভিদ কোষ বলা হয়। সাধারণ গঠন, এদের সাধারণ গঠন বলা হয়েছে প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। প্রতিটি জীবদেহ, এখানে জীবদেহ বলতে বোঝানো হয়েছে পশু পাখি, গরু মহিষ, এসব যাদের প্রাণ আছে তাদের দেহের যে কোষ থাকে প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। একটি আদর্শ জীবকোষ প্রধানত 2টি অংশ নিয়ে গঠিত। এখানে প্রশ্ন এটা কমন আছে, একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত, কি কি, এরকম প্রশ্ন আসতে পারে। তো একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত 2টি অংশ নিয়ে গঠিত, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর। এখন উদ্ভিদ দেহের যে 2টা অংশ আছে, প্রধান অংশ, একটি হলো কোষ প্রাচীর, আরেকটি হলো প্রোটোপ্লাজম। তো এবার আমরা এখানে কোষ প্রাচীর সম্পর্কে জানব। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। তো তোমরা এখান থেকে এতটুকু বলে পর্যন্ত দাগিয়ে নিবে, এটা তোমরা মুখস্থ করে নিবে। এটা হচ্ছে মুখস্থ করা তোমাদের। উদ্ভিদ কোষ বলতে এইটা হচ্ছে কোষ প্রাচীর কাকে বলে। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কোষ প্রাচীর কাকে বলে, তাহলে তোমরা দিবে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীর, তারপরে এইটাও তোমরা পড়বে, মুখস্থ করে নেবে যে কোষ প্রাচীর মানে এটি এখানে বোঝানো হয়েছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এখানে বলা হয়েছে প্রাণীকোষে এ ধরনের প্রাচীর থাকে না, এখানে প্রাণীকোষে কোষ প্রাচীর থাকে না। তারপর এখানে বলা হয়েছে যে প্রাণীকোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। এখানে প্রশ্ন আসতে পারে প্রাণীকোষের আবরণটি কি দ্বারা গঠিত? প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ।
এইটাও তোমরা পড়বে। কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। তো এবার তোমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জানবে। প্রোটোপ্লাজম, একটি প্রোটোপ্লাজমে প্রধানত কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত। তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের প্রোটোপ্লাজম কি নিয়ে গঠিত? তোমরা দিবে প্রোটোপ্লাজম প্রধানত কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। তারপর তোমরা ওই যে প্রোটোপ্লাজম কি তোমরা এখান থেকে দিতে পারো যে প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ। তাহলে এইটা কমন আছে, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত ভাগ? প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ। তারপর ক নাম্বার এখানে তোমাদের বলা হয়েছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। তো তোমরা এখানে এইটা মুখস্থ করতে পারো, এই যে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কাকে বলে। তাহলে তোমরা এখানে দিবে পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত? প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। বর্তমানে এটিকে বায়োমেমব্রেন বলা হয়। কোনটিকে বর্তমানে বায়োমেমব্রেন বলা হয়? এটা হবে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনকে। তারপর এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস এর পরিবহন নিয়ন্ত্রণ করে। এরকম প্রশ্ন যদি আসে যে কোষঝিল্লির কাজ কি, তোমরা দিবে কোষঝিল্লির কাজ হলো কোষের ভিতরে ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস এর পরিবহন নিয়ন্ত্রণ করা। তারপর তোমরা এখানে যে দেখতে পাচ্ছ খ নাম্বারে রয়েছে সাইটোপ্লাজম। কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। তো এটাও তোমরা মুখস্থ করবে। এখানে বলা হয়েছে যে সাইটোপ্লাজম কি, প্রশ্ন এভাবে আসতে পারে। তোমরা দিবে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। তো এবার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাকে বলে এইটাও এখান থেকে এখানে দিয়ে দিবে তোমরা। তারপর একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গগুলো দেখা যায়। এটা কমন। একটি আদর্শ কোষে কি কি দেখা যায় তোমরা দেবে। একটি আদর্শ কোষে কি যা দেখা যায় তা হলো ১ প্লাস্টিড, ২ মাইটোকন্ড্রিয়া, তারপর ৩ গলজি বডি, তারপর ৪ এন্ডোপ্লাজমিক জালিকা, ৫ রাইবোজোম, ৬ লাইসোজোম, তারপর ৭ সেন্ট্রিওল, তারপর ৮ ও কোষ কভার। তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ এখানে তোমরা এখানে চিত্র দেখতে পেয়ে যাবে। এইটা হচ্ছে উদ্ভিদ কোষের আণুবীক্ষণিক চিত্র। অণুবীক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করার পর উদ্ভিদ কোষের এইরকম চিত্র পাওয়া যায়। তারপর এখানে যে প্রাণীকোষকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করার পর এরকম চিত্র পাওয়া যায়। এখানে যে প্রাণীকোষের আণুবীক্ষণিক চিত্র। প্রাণীকোষ তো বুঝতেই পারছো, উদ্ভিদ মানে গাছপালা, আর প্রাণী মানে যাদের প্রাণ আছে, যেমন গরু, মহিষ, এই মানুষও হতে পারে। আচ্ছা, প্রাণীকোষ, প্রাণী তো তোমরা হয়তো বুঝতে পারছো। তারপরে এবার হচ্ছে পার্ট ৩ থেকে ৫। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ১ প্লাস্টিড, সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। তোমরা এখান থেকে এখানে দাগিয়ে নিবে প্লাস্টিড কাকে বলে, এটা কমন আছে। তাহলে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা
বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। আমি যখন বলছি তোমাদের দাগানোর কথা, তোমরা যদি বইয়ে দাগিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই। প্রাণীকোষে কি নেই? প্লাস্টিড নেই। এ অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা গ্রহণ করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির ওপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমি এখানে সংক্ষিপ্ত করে একটা প্রশ্ন দিই তোমাদের এখানে যে প্লাস্টিডকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। এইবার এখানে যে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড। প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, আর আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিডকে দুই রকম। আবার এখানে প্লাস্টিড যেটা হচ্ছে বর্ণযুক্ত, তো ক্রোমোপ্লাস্টিড হচ্ছে দুই রকম। তো প্রশ্ন আসতে পারে যে ক্রোমোপ্লাস্টিড কয় রকম অথবা কয় ধরনের? দুই রকম। কি কি? ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে তিনটি অংশই পরিলক্ষিত হয়, যথা এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয়। আবরণ, একটা হচ্ছে আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। তারপর সালোক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। তো প্লাস্টিডের প্রধান কাজ কি? প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ, অথবা প্লাস্টিডের প্রধান কাজ। তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। তো ফুলের পাপড়ি অথবা ফলের ত্বকে কোনটি বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে? কোনটি? এটা হবে ক্রোমোপ্লাস্ট। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেহ, তা এ ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। তো এটা প্রশ্ন আসতে পারে, টমেটোর লাল টকটকে রং হয় কেন? এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এটাও প্রশ্ন হতে পারে। প্রতিটি লাইনে কিন্তু প্রশ্ন আছে তোমাদের, এগুলো পড়লেই যথেষ্ট। এই যে ক্রোমোপ্লাস্টে লাল বা কমলা হলুদ বর্ণের কি থাকে? ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ থাকে। তারপর উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে। তো উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেখানে কি থাকে? সেসব অংশে থাকে লিউকোপ্লাস্টিড, যেমন মূলের কোষের প্লাস্টিড। তারপর এখানে সূর্যালোকের প্রভাবে এ প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হয়। এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। একবচনে মাইটোকন্ড্রিয়ন। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন কয়টি পর্দা দ্বারা আবৃত থাকে? দুইটি। এই বহিঃপর্দাটি মসৃণ, কিন্তু অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস কি? শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর এখানে যে জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে।
কোষের পাওয়ার হাউস কোনটিকে বলা হয়? এটা হবে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃৎ কোষে এর সংখ্যা সহস্রাধিক। 3. গোলজি বডি। এগুলো পর্দাঘেরা গোলাকার বা সূত্রাকার নলিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। এখানে আসতে পারে গোলজি বডির একটি কাজ লেখো, তাহলে কি? গোলজি বডির কাজ হচ্ছে উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা এর কাজ। তারপর আমরা যদি এখন পরবর্তী পেজে যাই, এখানে যে 13 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ 4. এন্ডোপ্লাজমিক রেটিকুলার। সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকার অঙ্গাণু থাকে যা এন্ডোপ্লাজমিক রেটিকুলার। কোষে মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। 5. রাইবোজোম। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলারের গায়ে দানার মতো রাইবোজোম থাকে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষিত হয়। 6. লাইসোজোম। প্রাণীকোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে। লাইসোজোম কোথায় থাকে? এরকম প্রশ্ন আসতে পারে, এইটা তোমরা আবারও পড়ে নিবে। এখানে প্রাণীকোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে। এটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। এখানে 7 নম্বরে রয়েছে সেট্রিওল। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেট্রিওল বলে। সেট্রিওল কাকে বলে? এখান থেকে এখানে দাগিয়ে নিবে তোমরা, কমন এইগুলা। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেট্রিওল বলে। তো সেট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন পদার্থ দ্বারা আবৃত থাকে। এ অবস্থায় এটিকে সেট্রোজোম বলে। উদ্ভিদ কোষে সেট্রিওল সাধারণত থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে থাকে। উদ্ভিদ কোষে সাধারণত কি থাকে না? সেট্রিওল থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে ছত্রাকে থাকে সেট্রিওল। তারপর এখানে তোমাদের বলা হয়েছে যে প্রাণীকোষ বিভাজনের সময় এস্টার গঠন করা সেট্রিওলের প্রধান কাজ। তো সেট্রিওলের প্রধান কাজ কি? প্রাণীকোষ বিভাজনের সময় এস্টার গঠন করা সেট্রিওলের প্রধান কাজ। 8. কোষগহ্বর। তো কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের দাত্রে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও হরিত পদার্থ। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে কি কি আছে? বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ ও হরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস ছোট বড় গহ্বর থাকে, তাদের কোষগহ্বর বলে। তো তারপর প্রাণীকোষে সাধারণত কোষগহ্বর থাকে না। প্রাণীকোষে সাধারণত কি থাকে না? কোষগহ্বর থাকে না। তবে কোনো কোষে যদি থাকে তা আকারে খুব ছোট। উদ্ভিদ কোষে কোষগহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে এবং প্রাণীকোষে নিউক্লিয়াস মাঝে থাকে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষগহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। তারপর এখানে যে নিউক্লিয়াস। তো প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। এইটা এখান পর্যন্ত দাগিয়ে নিবে তোমরা। এখানে যে প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত। প্রতিটি নিউক্লিয়াস কয়টি অংশের সমন্বয়ে গঠিত? এইটাও দাগিয়ে নিবে তোমরা। এই যে 4টি অংশের সমন্বয়ে গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, তারপর নিউক্লিয় জালিকা, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াস
এর ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজন এর পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের 4টি অংশ নিচে আলোচনা করা হলো। তারপর এখানে যে 2, এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত তাকে নিউক্লিয়ার পর্দা বলে। এখান থেকে এতটুকু তোমরা দাগিয়ে নিবে। এখানে যে দেখতে পাচ্ছ প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়ার পর্দা কাকে বলে। তোমরা মুখস্থ করবে যে সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত তাকে নিউক্লিয়ার পর্দা বলে। তারপর নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রত্ন। তো নিউক্লিয়ার রত্ন কি, এই যে এখানে দিবে যে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রত্ন। তো এবার হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিলিও। এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপর 3 নিউক্লিওলাস। তো এবার নিউক্লিওলাসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও সর্বাপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। তো নিউক্লিওলাস কি, নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। সাধারণত প্রতি নিউক্লিয়াসে কয়টি নিউক্লিওলাস থাকে? একটি নিউক্লিওলাস থাকে। তারপর নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজম ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো খাটো ও মোটা হয়ে গঠনটি নিউক্লিওজালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি খাটো ও মোটা হয়ে ক্রোমোজোম হিসেবে দৃশ্যমান হয়। তারপর এখানে তোমরা নতুন শব্দ পাবে, তোমরা এগুলো দেখে নিও। এবার পার্ট 6-7। এইবার হচ্ছে এখানে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে। জীবদেহ কিন্তু এককোষী হতে পারে, আবার বহুকোষীও হতে পারে। যেমন জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত, তারা এককোষী। এককোষী কারা? যেসব জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় এককোষী জীব। একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পূর্ণ হয়। তারপর প্রশ্ন আসতে পারে বহুকোষী জীব কাকে বলে। তোমরা এখানে দিবে যে বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলে। তোমরা এখানে দাগিয়ে নিবে এটা। তারপর বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রমবিভাজনও হয়ে থাকে। কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কার্য সম্পূর্ণ করত, তাহলে জীবদেহের গঠন, বৈচিত্র্য এবং শরীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলোতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এতে সুস্থ জৈবিক ধারা বজায় থাকতো না। সুস্থ জৈবিক ক্রিয়া এবং সুস্থ জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকার থাকে। একই উৎস থেকে উৎপন্ন নির্বিচ্ছিন্নভাবে একই কাজ সম্পূর্ণকারী একগুচ্ছ কোষকে টিস্যু বলে। এটা হচ্ছে কমন। এখান থেকে এখানে তোমরা দাগিয়ে তারপর মুখস্থ করে নিবে। এখানে যে দেখতেই পাচ্ছ প্রশ্ন আসতে পারে টিস্যু কাকে বলে। তাহলে একই উৎস থেকে উৎপন্ন নির্বিচ্ছিন্নভাবে একই কাজ সম্পূর্ণকারী একগুচ্ছ কোষকে টিস্যু বলে। তারপর উদ্ভিদ টিস্যু। এবার তোমরা এখানে উদ্ভিদ টিস্যু সম্পর্কে জানবে। এখানে যে উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। উদ্ভিদ দেহ কি বিভিন্ন প্রকার কি দ্বারা গঠিত? টিস্যু দ্বারা গঠিত। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পূর্ণ করে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত 2 রকম। টিস্যু প্রধানত কত রকম অথবা কত প্রকার? 2 প্রকার। কি কি?
ক হচ্ছে অথবা 1 নম্বর তোমরা দিতে পারো যে বাজক টিস্যু অথবা স্থায়ী টিস্যু। আচ্ছা, একটা হচ্ছে বাজক টিস্যু আর অন্যটি হচ্ছে স্থায়ী টিস্যু। তো বাজক টিস্যু, উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজনের ক্ষমতা রয়েছে সেগুলোকে বাজক টিস্যু বলে। এখানে তোমরা দাগিয়ে নিবে। এখানে প্রশ্ন হলো বাজক টিস্যু কাকে বলে? উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে বাজক টিস্যু বলে। বাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। তো এবার এখানে যে তোমরা এইটা বাজক টিস্যুর চিত্র দেখতে পাচ্ছ, এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস, তারপর এটা হচ্ছে কোষ প্রাচীর, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। তোমরা এটা দেখে নিতে পারো। তারপর এখানে যে এইটা হচ্ছে কমন, তোমরা এইটা মুখস্থ করতে পারো, বাজক টিস্যুর কাজ। এটা থেকে প্রশ্ন আসতে পারে যে বাজক টিস্যুর কাজ লেখো। তো বাজক টিস্যুর কাজ কি কি এখানে বলা হয়েছে? ক্রমাগত বিভাজনের ফলে বাজক টিস্যুর নতুন নতুন কোষ ও টিস্যুর সৃষ্টি করে। তারপর এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। আর বাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। কোনটি টিস্যুর উৎপত্তি ঘটায়? বাজক টিস্যু। তারপর স্থায়ী টিস্যু। এবার হচ্ছে তোমাদের এই টিস্যু সম্পর্কে। বাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যু কাকে বলে? এটা এখান থেকে এতটুকু তোমরা দাগিয়ে নিবে। বাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যু 3 প্রকার। স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কি কি? সরল টিস্যু, জটিল টিস্যু, তারপর ক্ষরণকারী টিস্যু। আর এখানে তোমরা এই যে সরল টিস্যু কি কি, যেমন প্যারাকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তারপর জটিল টিস্যু কি? জাইলেম ও ফ্লুয়েম। তারপর এখানে স্থায়ী টিস্যুর কাজ কি কি তোমরা এখানে দেখে নিতে পারো। খাদ্য প্রস্তুত ও পরিবহন করা। তো খাদ্য প্রস্তুত ও পরিবহন করা কোনটির কাজ? কোন টিস্যুর কাজ? স্থায়ী টিস্যু। তারপর এখানে আরও অপশন থাকতে পারে যে বাজক টিস্যু, অথবা অন্য কোনো অপশন থাকবে, তোমরা দিবে স্থায়ী টিস্যু। তো এগুলো মুখস্থ করবে যে খাদ্য প্রস্তুত করা ও পরিবহন করা স্থায়ী টিস্যুর কাজ। দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা স্থায়ী টিস্যুর কাজ। তারপর এখানে যে 8 থেকে 11 পার্ট। তো প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। এবার আমরা এটা সম্পর্কে আলোচনা করব। আমরা কিভাবে হাঁটাচলা করি, এখন প্রাণী সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই লক্ষ্য করো। এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এ কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। এই অঙ্গগুলো কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজ ভিন্ন প্রকৃতির। তারপর বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। এখানে যে এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন ও গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। প্রাণীদেহ বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। টিস্যু সাধারণত 4 ধরনের। টিস্যু সাধারণত কয় ধরনের? 4 ধরনের। যথা কি কি? টিস্যু 4 ধরনের কি কি? আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। তো এইবার আমরা এখন আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে জানব। তো যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। তো এখানে তোমরা দাগিয়ে নিতে পারো যে আবরণী টিস্যু কাকে বলে। এটার উত্তর হবে এখান থেকে এতটুকু। তো এখানে হবে যে আবরণী টিস্যু কাকে বলে? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ
মুখগহ্বরের ভিতরের আবরণ ইত্যাদির আবরণী টিস্যু দিয়ে গঠিত। আবরণী টিস্যু এই যে আমাদের ত্বকের বাইরের আবরণ, তারপর মুখগহ্বরের ভিতরের আবরণ, এই টিস্যু দিয়ে, আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলোও আবরণী টিস্যু দিয়ে তৈরি। তো আবরণী টিস্যুর বৈশিষ্ট্য কী কী, এটাও তোমরা মুখস্থ করতে পারো। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। তারপর কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় দাত্র থাকে না, এখানে ম্যাট্রিক্স হবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। দেহের কোনো পেশি আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি। পেশিগুলো আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই চলে। আবার দেহের কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না। এ ধরনের পেশি তাদের নিজের ইচ্ছামতো চলে, যেমন পাকস্থলীর পেশি। এই আলোচনা থেকে জানলাম যে পেশি 3 প্রকার। পেশি কত প্রকার? পেশি 3 প্রকার। কি কি? পেশি 3 প্রকার, যথা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এইবার হচ্ছে ঐচ্ছিক পেশি। আমরা যখন কোনোই বাঁকা করি তখন ঊর্ধ্বে বাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। তো ঐচ্ছিক পেশি কাকে বলে, এখান থেকে এতটুকু তোমরা দাগিয়ে মুখস্থ করে নেবে। এখানে যে পেশি আমরা ইচ্ছে মতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এ পেশি হাড়ের সাথে লেগে থাকে, আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। তাই এ ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়। কোন ধরনের পেশিকে কঙ্কাল পেশি বলা হয়? ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বলা হয়। তো এবার হচ্ছে অনৈচ্ছিক পেশি। আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে তন্ত্রের পেশি। এ ধরনের পেশির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে। তো অনৈচ্ছিক পেশি কাকে বলে এখানে দিবে, তো যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে। হ্রদপেশি। হ্রদপেশি নামে আরেক ধরনের পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহের রক্ত সঞ্চালন করে। শুধু হৃৎপিণ্ড এই পেশি দ্বারা গঠিত। এই পেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলেও কাজে অনৈচ্ছিক। পেশির কাজ: দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। তো পেশির কাজগুলো এখান থেকে তোমরা মুখস্থ করতে পারো, এগুলো কিন্তু গহ নাম্বারে আসতে পারে। তারপর এখানে যে রয়েছে যোজক টিস্যু। তো এইবার আমরা আলোচনা করব যোজক টিস্যু সম্পর্কে। তো এবার হচ্ছে যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। যোজক টিস্যু কি করে সংযোগ? এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যুর কাজ। তো এবার হচ্ছে যোজক টিস্যুর কাজ। হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। তো এটা প্রশ্ন আসতে পারে তোমাদের, হাড়ের গঠনের একটি প্রধান উপাদানের নাম লেখো, অথবা উপাদান কি? ক্যালসিয়াম। তো এবার হচ্ছে হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে ও দৃঢ়তা দান করে। পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদ, টিস্যু, স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালী কোষ সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি। রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে
রক্ত তরল যোজক টিস্যু। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু প্রাণীদেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। তো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু কাকে বলে এটা এখান থেকে এতটুকু দাগিয়ে নেবে, তোমরা তারপর মুখস্থ করে নেবে। প্রাণীদেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে স্নায়ু টিস্যুর একক কি? স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত। তো প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? এটা হচ্ছে 3টি অংশ নিয়ে গঠিত। কি কি? কোষ দেহ, ডেনড্রন আর অ্যাক্সন। তো এবার এখানে তোমাদের স্নায়ু টিস্যুর কাজ সম্পর্কে দেখাবো। তো এখানে যে দেখতে পাচ্ছ দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন অংশগ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। তারপর দেহের কার্যকর অংশ ও উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। তারপর তোমরা চলে যাবে, তো তোমাদের এখানে দিকে দেই, এখানে যে তারপর 18 পৃষ্ঠা, এখানে অধ্যায় থেকে কি কি শিখলে তোমরা এখানে দিয়ে দিবে। তারপর আমি নিচের দিকে যাই। এবার হচ্ছে এখানে অনুশীলন। তো 1 দেশ টিস্যু বিভাজন অক্ষম। তো স্থায়ী টিস্যু এখানে হবে স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম। তারপর 2 উদ্ভিদ টিস্যু 2 ধরনের, দেশ টিস্যু ও দেশ টিস্যু। তো উদ্ভিদ টিস্যু 2 ধরনের, বাহক ও স্থায়ী। তো এখানে লিখবে 2 উদ্ভিদ টিস্যু 2 ধরনের, বাহক টিস্যু ও স্থায়ী টিস্যু। তারপর 3 হৃৎপেশি 1 ধরনের দেশ পেশি। তো 3 হচ্ছে বিশেষ অনৈচ্ছিক। তো হৃৎপেশি 1 ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি। তারপর 4 মস্তিষ্ক অসংখ্য দেশ দ্বারা গঠিত। এখানে হবে স্নায়ুকোষ বা নিউরন। তো মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত। তারপর 5 দেশ কোষের পাওয়ার হাউস বলে। এটা হবে এই যে মাইটোকন্ড্রিয়াকে। তো এখানে হবে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে। তো এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এবার 1 পেশির কাজ বর্ণনা করো। তো পেশির কাজ এখানে বর্ণনা করা হয়েছে। পেশির কাজ নিম্নরূপ। 1 দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। 2 নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। 3 দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে। 4 হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। তারপর 2 নম্বর প্রশ্ন, আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। তো আবরণী টিস্যুর যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। তো যারা আমার এই যে পুরো ভিডিওটা দেখেছো তাদের কাছে সহজ মনে হবে। আমি যা পড়েছি তার মধ্যে থেকে এখানে সব কিছু আছে। তো যারা পুরো ভিডিওটি দেখোনি তাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা প্রথমে পুরো ভিডিওটা দেখে নাও, তারপর এগুলো পড়ো, তাহলে তোমাদের সহজ মনে হবে। তো এবার এখানে যে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য নিম্নরূপ। তো 1 আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। 2 কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। 3 আবরণী টিস্যুতে কোনো আন্তঃকোষীয় দাত্র থাকে না। এবার হচ্ছে 1 নিউক্লিয়ার পর্দা। সজীব ও দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র। 2 নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিভ। তারপর 3 এখানে যে দেখতেই পাচ্ছ নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিয়াস নামে পরিচিত। সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। 4
নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজমে বা সমান অবস্থায় পেঁচানো সুতার মতো এক গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। প্রশ্ন 4, প্লাস্টিডের কাজ উল্লেখ করো। প্লাস্টিডের কাজ নিম্নরূপ। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। 2, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে। সালোকসংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ, ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। 4, সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। তারপর 5, লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। তারপর মাইটোকন্ড্রিয়া আর গঠন বর্ণনা করো। তো এখানে যে উত্তর 5 নম্বরের প্রশ্নের উত্তর, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। উত্তর, সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। নিচে মাইটোকন্ড্রিয়ার এক গঠন বর্ণনা করা হলো। আকৃতিতে এরা বৃত্তাকার, দণ্ডাকার, তন্তুকার, তারকাকার ও কুণ্ডলী আকার হতে পারে। এখানে যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, তারপর এখানে লেখা তোমরা দেখতে পেয়ে যাবে যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এর বহিঃপর্দাটি মসৃণ, কিন্তু ভিতর অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক বাঁধ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। এইবার হচ্ছে এক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছ। 1, ভাজক কোষে অনুপস্থিত কোনটি? এটা হবে কোষ গহ্বর। কোন গহ্বরে বিদ্যমান থাকে? এখানে 2, কোষ গহ্বরে বিদ্যমান থাকে কি কি থাকে? 1 ও 2 হবে এই যে জৈব অ্যাসিড ও লবণ আর আমিষ ও শর্করা, এটা হবে এইটা। অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড এটা থাকে না। তারপর এখানে চিত্র দেখতে পাচ্ছ যে, তারপর এখানে বলা হয়েছে যে এখানে উদ্দীপকের এ চিহ্নিত অংশটির কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে 1 ও 3 দৃঢ়তা প্রদান করা আর রক্তকণিকা তৈরি করা। এখানে যে এটা হবে। আর চর্বি জমা রাখা, এটা কাজ হবে না। এই যে হাড়ের কাজ কি এখানে বোঝানো হয়েছে। তারপর এখানে যে এ ও বি এর বৈশিষ্ট্য কি, এখানে যে বি দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে তোমাদের এ ও বি এর বৈশিষ্ট্য হবে এরা যোজক কলা। এবার সৃজনশীল প্রশ্ন উত্তর। নিচের চিত্র দুটি লক্ষ্য করো। এখানে যে হাত, চিত্র পি, তারপর এখানে পাকস্থলী, চিত্র কিউ। তো এখানে রক্ত কি? রক্ত এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু, যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি, অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আবরণিক টিস্যু বলতে কি বোঝায় আমি এগুলো পড়িয়েছি তোমাদের। এখন যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে তোমাদের হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছ যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণিক টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ এবং নখ, কান ও মুখগহ্বরের ভিতরের আবরণ, এগুলো আবরণিক টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলোও আবরণিক টিস্যু দিয়ে তৈরি। তো এবার এখানে যে দেখতে পাচ্ছ পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে পি চিত্রের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তো তোমরা কিভাবে করবে? এখানে যে দেখতে পাচ্ছ এইভাবে দিলে হয়ে যাবে। এখানে উদ্দীপকের পি চিত্রটি হলো মানুষের হাত। হাতের জন্য অস্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো। 1, অস্থি দ্বারাই হাতের কাঠামো গঠিত হয়। 2, অস্থির কারণেই হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে। 3, অস্থির মাধ্যমেই হাত দেহের সাথে সংযুক্ত থাকে। 4, হাতের পেশিগুলো অস্থির সাথে যুক্ত থেকে হাত সঞ্চালনে সহায়তা করে। তারপর 5, অস্থি হাতের ভার বহন করে। তো তোমরা এটা এইভাবে দিতে পারো। তারপর এখানে তোমাদের সৃজনশীলে গহ এর উত্তর কিভাবে লিখবে। এখানে প্রশ্ন হচ্ছে গহ পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক আলোচনা করো। টিস্যুর তুলনামূলক আলোচনা করার কথা বলা হয়েছে পি এবং কিউ চিত্রের। তো আমি এবার তোমাদের দেখে দিই কীভাবে লিখবে। এই যে এটা হচ্ছে, এখানে তোমরা এরকম লিখতে পারো যে উদ্দীপকের পি নং চিত্র দ্বারা ঐচ্ছিক পেশি এবং কিউ নং চিত্র অনৈচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো। চিত্র পি অর্থাৎ ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। অন্যদিকে চিত্র কিউ অর্থাৎ অনৈচ্ছিক পেশির সংকুচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। ঐচ্ছিক পেশির টিস্যু
আর টিস্যুর কোষগুলো নলাকার ও অসাহাদিত। অপরদিকে অনৈচ্ছিক পেশির টিস্যুর কোষগুলো মাখু আকৃতির অসাহানিত। তারপর এখানে বলা হয়েছে যে ঐচ্ছিক পেশি টিস্যুর পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান, অন্যদিকে অনৈচ্ছিক পেশি টিস্যুর কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান। ঐচ্ছিক পেশি টিস্যুর সংকুচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী, কিন্তু অনৈচ্ছিক পেশির টিস্যুর সংকুচন ক্ষমতামন্তর বড় বড় অস্থির সংস্থলে ঐচ্ছিক পেশি থাকে। অন্যদিকে পৌষ্টিক নালী, রক্তনালী, মৃত্রনালী, জরায়ু প্রভৃতি অঙ্গ প্রাচীরে এ পেশি থাকে না। তো তোমরা এইটা এইভাবে লিখতে পারো। তারপর 2 নং সৃজনশীলে দেখতে পাচ্ছ যে নিচের চিত্র দুটি লক্ষ্য করো। এখানে এম দেওয়া আছে চিত্র, তারপর এন। যে কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরের জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর তাকে কোষ প্রাচীর বলে। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? তো এখানে তোমরা দিবে যে মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু, এখানে শ্বসনের সকল কাজ সম্পূর্ণ হয়, আর এ শ্বসনের মাধ্যমে জীবদেহ শক্তি উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তারপর গয়ে বলা হয়েছে তোমাদের যে চিত্র এন এর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন, ব্যাখ্যা করো। তো তোমরা এটা এইভাবে দিয়ে দিবে। এখানে যে দেখতেই পাচ্ছ উদ্দীপকের চিত্র এন হলো গাজর, যা একটি রূপান্তরিত মূল। এটি মূল হওয়া সত্ত্বেও বর্ণময়, এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য যা উদ্ভিদের বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড 2 রকম: ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। তারপর তোমরা দিবে যে এইবার এখানে দিবে ক্লোরোপ্লাস্ট সবুজ অংশে থাকে এবং সবুজ অংশে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ থাকে। চিত্র এন গাজরের ও ক্যারোটিন নামক রঞ্জক পদার্থটির উপস্থিতি রয়েছে, আর এ রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময়। তারপর গহ নাম্বার প্রশ্ন। তোমাদের গহ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্র এম এর টবে ঢাকা উদ্ভিদটি থেকে 10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। তো এখানে যে তোমাদের টবে এখানে ঢাকা উদ্ভিদটির যে পরিবর্তন ঘটবে তা সম্পর্কে বর্ণনা করার কথা বলা হয়েছে। তোমরা এইভাবে দিবে, আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে যে গহ চিত্রে এম এ কিছু সবুজ গাছকে টবে ঢাকা অবস্থায় দেখানো হয়েছে। 8 থেকে 10 দিন পর গাছগুলোর যে পরিবর্তন ঘটবে তা নিচে বিশ্লেষণ করা হলো। এখানে যে প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে। প্লাস্টিডকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে: ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। উদ্দীপকের এম চিহ্নিত উদ্ভিদটি ঢাকা থাকায় এতে সূর্যের আলো পৌঁছাতে পারে না। উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে, অর্থাৎ বর্ণহীন হয়, যেমন উদ্ভিদের মূলের কোষের প্লাস্টিড। চিত্র এম এর উদ্ভিদের ঢাকনাটি যদি 8 থেকে 10 দিন পর তুলে নেওয়া হয় তাহলে দেখতে পাবো উদ্ভিদগুলো সাদা হয়ে গেছে, কারণ এর ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। ঢাকনা তোলা অবস্থায় থাকলে উদ্ভিদগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। তো তোমরা এইভাবে দিতে পারো। এই ছিল আর কি তোমাদের অনুশীলনীর যে উত্তরগুলা।